তারপর খুব টেনশনে আছিস মনে হচ্ছে। টেনশন করব না। করবি না, কারণ তোর কেসটা আমি হ্যান্ডেল করব। আর আদালতে তোকে নির্দোষ প্রমাণ করার দায়িত্বটাও আমার। সো টেনশনটা একদম ছেড়ে ফেল। আমার আর ভালো লাগছে না। তো এক কাজ কর, তুই বাসায় যা, একটু রেস্ট নে। তাই করি, বাসায় যাই। আচ্ছা, তোর কিন্তু একটু কালকে আদালতে আসতে হবে। ম্যাডাম, আপনি এই ঘটনার একমাত্র সাক্ষী। ম্যাডাম, আপনি আমাদেরকে বলুন ঘটনাটা কি হয়েছিল। উনি কি সবসময় আপনার পাশে আসতেন? ওনার সঙ্গে কি আপনার বিয়ে হয়েছিল? আপনাদের সম্পর্কটা আসলে আমাদেরকে বলুন ম্যাডাম, প্লিজ বলবেন না। বলুন আমাদের, আমরা যতদূর জানি যে ওনার সঙ্গে আপনার বিয়ে হয়, তাহলে আপনাদের সম্পর্কটা কি? এক্সকিউজ মি, কি হয়েছিল আপনার? কিছু বলেন। এত বছর পর কাকার নাম্বারটা আমি কোথায় পাবো? নিশ্চয়ই আমি কোথাও না কোথাও কাকার নাম্বারটা রেখে দিয়েছি। আচ্ছা, মোবাইল একটু খুঁজে দেখি তো আছে কিনা। ভালো আছো? ইমন আহমেদ, এত বছর পর। হ্যাঁ, অনেক দেরি হয়ে গেছে, আমি আসছি। জানতাম তুমি আসবে। রাখছি। স্যার 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 কিছু মনে না করলে স্যার, সাইনটা একটু স্যার। স্যার প্লিজ স্যার, তাহলে অ্যাটলিস্ট আমি কনফার্ম হলাম যে আপনি আমাকে গল্পটা দিচ্ছেন স্যার। প্লিজ স্যার। থ্যাংক ইউ স্যার। আমি তাহলে আসি স্যার। ভালো থাকবেন স্যার। জি স্যার। ইমন, তুই দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস। আমি অনেক আগে থেকেই বিষয়টা লক্ষ্য করছি। মানুষের মন সবসময় স্ট্যাবল থাকে না, মাঝে মাঝেই কোথায় যেন হারিয়ে যায়। তখন সব কিছুকেই খুব তুচ্ছ মনে হয়। আমি তোর সাথে সেই 12 বছর ধরে আছি, সহযোগী হয়েও বন্ধু হয়েও তোর সাথে আছি। আমি তোকে খুব ভালোভাবে চিনি। জীবনে এই প্রথমবার দেখলাম তুই কোনো কিছু না পড়েই স্বাক্ষর করে দিলি। তাসনিম,
আজকে না আমি খুব অন্য মুডে আছি, মানে অন্য মেজাজে। এই ব্যবসা বাণিজ্য নিয়ে আজকে কথা না বলি, আমি আসি তারপর দুজনে কথা বলবো, আর এর মধ্যে তুই সবকিছু গুছিয়ে ফেলিস। তুই যাচ্ছিস কোথায় সেটা তো বলে যাবি আমাকে। অজানা পথের মায়াবী টানে স্মৃতিগুলো জমে আছে যেখানে, অস্থিরতা আর শহরের মিথ্যে জাদু, ফোনটা ধর। অজান্তে কেড়ে নেয় চলো। সব কিছু। লোকালয় কোলাহল ছেড়ে ছুড়ে আমি যাচ্ছি তেড়ে, দূরে বহু দূরে। ম্যাডাম আপনি একটু ওয়েট করেন, আমি ভেতরে কথা বলে দেখি কিছু করা যায় কি। স্যার আসসালামু আলাইকুম স্যার, ওয়ালাইকুম ভেতরে আসতে আসসালাম। পারি? আসুন। থ্যাংক ইউ স্যার। স্যার আমাদের ট্রেনের একটু টেকনিক্যাল প্রবলেম হয়ে যাওয়ার কারণে একজন যাত্রীকে আমরা কোথাও বসাতে পারছি না। স্যার আপনি যদি অনুমতি দেন স্যার, তাহলে আপনার ছেলে কামরায়। নাকি মেয়ে? স্যার মেয়ে স্যার। আসতে বলেন। থ্যাংক ইউ স্যার। ম্যাডাম আসুন। থ্যাংক ইউ স্যার। আমি কি লাকি? আমি ইমন আহমেদের সাথে যাত্রা করছি। একটু কি কথা বলবো নাকি ঠিক হবে না? একটু কথা বলেই দেখি। আপনার লেখা সবগুলো বই কিন্তু আমার পড়া হয়ে গেছে। আমি ভাবতেই পারছি না আমার প্রিয় লেখকের সাথে ট্রেনের মধ্যে একই কেবিনে আমার কখনো জার্নি হবে। শুধু কি বই, আপনার লেখা সবগুলো সিনেমা আমি হলে গিয়ে দেখেছি। কি করেন আপনি? একটু লেখালেখি করি, আর তাছাড়া একটা বিষয়ে গবেষণা করছি। গবেষণা? কিসের উপর? কাগজের ওপর। কাগজ? বেশ ইন্টারেস্টিং তো। আমাদের জীবনটা প্রতিটা মুহূর্তই কিন্তু কাগজের খেলা। ধরুন আপনি কাগজের ব্যবসা করছেন, কাগজের ওপর লেখালেখি করছেন, বিয়ে, তালাক, জমি, মামলা, মোকদ্দমা, প্রমাণ যা কিছু আছে সব কিছু লিপিবদ্ধ আছে এই কাগজেই। হ্যাঁ তাই তো। আচ্ছা আপনি কোথায় যাচ্ছেন? এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে। আমার মনে হচ্ছে আপনি কোথাও কিছু একটা লুকোচ্ছেন। মানে? আপনি কোনো বন্ধুর সাথে দেখা করতে যাচ্ছেন না, হয়তো নতুন কোনো লেখার উৎস খোঁজার জন্য যাচ্ছেন। আসছি। হ্যাঁ আসছি আসছি। আরে ইমন। জি কাকা। আরে চারিদিকে তো অন্ধকার হয়ে গেছে, এসো এসো ভিতরে এসো। না কাকা, এখন আর ভিতরে আসবো না। ওই সবাই লুডো খেলছে তো, তাই একটু রেনুকে ডাকতে এলাম। ও মানে এই লোডশেডিং হয়ে গেলেই তোমাদের এমন হইচই শুরু হয়ে যায়। এ রেনু, এ দেখ ইমন কি বলছে। আসছি বাবা। আয় আয়। বাবা প্রতিদিন লোডশেডিং হয়ে গেলে সবাই ছাদে হইচই করে তো, আজকেও সেরকম কিছুই হবে। ও কাকা তাহলে যাই। হ্যাঁ হ্যাঁ আসো। যাও যাও। এসো যা, রেনু। যা, যা। আরে সবাই তো বসে আছে লুডো খেলার জন্য,
তাই আমি তোমাকে ডাকতে এলাম। কি বুঝছো নি বিষয়টা? হ্যাঁ? বুঝতে পেরেছি। এই মন, শোনো, জি কাকা। ফ্রি হলে তুমি আমার ঘরে আসবে। একটা গল্পের পোকা মাথার ভেতরে ঢুকে অনবরত ঘুরছে আর কামড়াচ্ছে। খুব সুন্দর গল্প, তোমাকে না বলা পর্যন্ত ওই মাথাটা একেবারে নষ্ট করে ফেলবে। কাকা আপনি কোনো চিন্তা করবেন না, আমি সময় মতো এসে হাজির হব। আচ্ছা ঠিক আছে, চলো কাকা না, চলো চলো চলো, সবাই বসে আছে। দেখো ওরা কখন থেকে আমাদের জন্য অপেক্ষা খেলছে করছে। না? ওই যে দেখো ওনারা চলো। বসে গল্প করছে। কি অন্ধকার তাই না? আরে তাড়াতাড়ি আসো তো, খেলা শুরু করব। কিরে খোকন, ফুটবল খেলা বাদ দিয়ে আবার বড়দের মাঝখানে আসছিস? বসো রে। কিরে কি খবর? এই তো চল শুরু করা যাক। বসছি। আগে আমি মারবো। চল এবার শুরু করি। রেডি? ছক্কা। এই দাঁড়াও দাঁড়াও, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। হাততালি দাও। আরে আগে মারো। আরে ছক্কা। না 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 না, আমি গুনতেছি, আমি গুনতেছি। আরে দাঁড়াও, তারপরে দেখছি না, দাঁড়াও দাঁড়াও। 3 4 5 6। এই যে এটা খাওয়া। আরে মানে কি? ছক্কা কানে খাও, যাও। রাখো না, মোটেও না। চলে কার আসছে গুটি খেলা। খাচ্ছ তুমি? এটা কি দাও, দাও, খেলাও দাও। জানো? এটা আমার। তোরটা খাইছি আমি, কিছু সমস্যা কি? এই আরে হ্যাঁ ধরো, চালে। নে ধর। আমি খাবো না, তোমরাই খাও। দাও, আমিও খাবো। আসি। জি। আর একটা কথা, যাচ্ছেন একটু সাবধানে থাকবেন, ঠিক আছে? জি। চলুন। আরে বাবা বললাম তো কেউ দেখবে না। সত্যি আমাকে খেতে হবে? হ্যাঁ খাও কেউ দেখবে না খাও তো? প্লিজ। আচ্ছা খাও 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 নে, খাও। খাবো। খাও 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 খাও। না না ইমন আর না। প্লিজ প্লিজ একটু খাও, প্লিজ একটু খাও খাও একটু। আর একটু খাও, একটু একটু ইমন প্লিজ আর না। প্লিজ আর একটু খাও। রেনু, আমি তোমার প্রথম সিগারেট খাও সৌন্দর্য নিয়ে একটা গল্প লিখবো, একটু খাও প্লিজ, একটু। আচ্ছা তুমি কি কোনো ঘটনা না ঘটিয়ে গল্প লিখতে পারো না? নাও ধরো, আমি বাসায় চললাম। রেনু চলে যাচ্ছ? কোনো গল্প লিখতে গেলে কোনো ঘটনা ঘটানো ছাড়া পারি না আমি কিছু লিখতে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আমি এই আসসালাম। লঞ্চের সুপারভাইজার। কি ব্যাপার? আপনার সম্ভবত একজন ফ্যান, উনি ওয়েট করছেন আপনার সঙ্গে দেখা করার জন্য। আচ্ছা আপনি ওনাকে বলবেন যে আমি পরে দেখা করব, এখন রেস্ট নিচ্ছি। ম্যাডাম বারবার বলছে আপনার সঙ্গে দেখা করবেই। আসলে আমার একটু মাথা ব্যথা করছে তো, একটু রেস্ট নেই তারপর।
ঠিক আছে স্যার, ঠিক আছে, আমি ওনাকে বলে দিচ্ছি। ওকে, আসসালামু আলাইকুম। এই যে দেখুন স্যার, কি সুন্দর পরিবেশ। চলো, এদিকে দেখুন, সুন্দর, এদিকে হ্যাঁ। অনেক সুন্দর। হ্যাঁ, এই যে এদিকটাও সুন্দর। এই যে উনি আপনার জন্য অপেক্ষা করছেন। আচ্ছা। আসি স্যার, আসসালামু আলাইকুম। আপনি কখনো টেলিকাইনেসিসের নাম শুনেছেন? কিছুটা তো জানি, কিন্তু আপনি এই বিষয় নিয়ে কেন আলোচনা করতে চাইছেন? দরকার আছে। ঠিক আছে, বলুন তাহলে। এখানে তো আবার আপনাকে দেখে লোক জড়ো হয়ে যেতে পারে। ওদিকে যাই? হ্যাঁ, চলুন। এটা একটা মানুষের সুপার পাওয়ার। টেলিপ্যাথির সাহায্যে আপনি অন্য কোনো মানুষের মাইন্ড সহজেই রিড করতে পারবেন। আমাদের ব্রেনের দুটো ভাগ আছে, কনশাস আর সাবকনশাস মাইন্ড, রাইট? আর টেলিপ্যাথি হলো কোনো মানুষের সঙ্গে কথা না বলেই তার মাইন্ড রিড করতে পারা অথবা তার ব্রেনের ভিতরে ঢুকে যাওয়া। আমরা কি এখানেই দাঁড়িয়ে থাকবো, না একটু কফি খেতে পারবো একসাথে? লেটস হ্যাভ আ কফি। প্লিজ আসুন। থ্যাংক ইউ। হ্যাঁ, বসুন। তারপর কি যেন বলছিলেন আপনি? কনশাস অ্যান্ড সাবকনশাস মাইন্ড। সিগারেট তো খাচ্ছেন, অ্যালকোহলও নিশ্চয়ই খান। হ্যাঁ, মাঝে মাঝে খেতে হয়, যেন আপনার মতো মাঝে মাঝে সাবকনশাস মাইন্ডে চলে যেতে পারি। মানুষের ব্রেনে আরেকটা পার্ট থাকে, এটাকে বলে জিরো থট স্টেট অফ মাইন্ড। আপনি আপনার মাইন্ডকে এক্সট্রিমলি রিল্যাক্সড করে এই লেভেলে নিয়ে যেতে পারবেন। আপনি যখন এই লেভেলে থাকবেন তখন আপনি যে কোনো মানুষের মাইন্ড যে কোনো সময় চুরি করতে পারবেন। তো আপনি কি এখন সেই জিরো থট স্টেট অফ মাইন্ডে ঢুকে পড়েছেন নাকি? না মানে আমি বলতে চাইছি, আপনারা তো নাম যশ খ্যাতি কেমন লাগে আপনার কাছে? গভীরভাবে আসলে কখনো আমি বিষয়টি ভেবে দেখিনি। তবে জানেন, আমার না এই কাগজ আর কলমের প্রতি, মানে আমার নিজের প্রতি একটা তীব্র অভিযোগ কাজ করে। হ্যাঁ, ভালো কথা। আপনার এগুলো জেনে কী লাভ বলুন তো আমাকে? মানে সব কিছু যদি আমি আপনাকে বলেই দিই, তাহলে তো এত সুন্দরী একজন ফ্যান ফলোয়ার আমার কমে যাবে। কেউ জানবে না কে কখন কি করেছে গোপন, জীবনের অন্তরালে কষ্টের বেড়া জালে। কেউ জানবে না ভালো থাকার অভিনয়ে মিথ্যে সঙ্গোপন। দিনের শেষে কি যেন যাচ্ছে আড়ালে। কি ব্যাপার, চিন্তায় হারিয়ে গেলেন? না স্যার, সব ঠিকঠাক আছে তো? কিছু লাগলে আমাকে বলবেন। শিওর। আসি স্যার। আপনি এত চিন্তা করছেন কেন? আপনি এত চিন্তা করবেন না, আপনার ওয়াইফ সুস্থ হয়ে যাবে। আমার বউ অসুস্থ, কিন্তু উনি জানলো কি করে? আমার একটু টায়ার্ড লাগছে, সো নাইস মিটিং ইউ। থ্যাঙ্কস ফর দ্য কফি। নো মেনশন প্লিজ। সেম হিয়ার। ও হ্যাঁ, সিগারেট খাচ্ছেন খান, কিন্তু আগামী 3 দিন অ্যালকোহল ধরবেন না, আর থার্ড কোনো পার্সনকে বিলিভ করবেন না। শত শত ভাবনাগুলোতে কি করে আমি বোঝাবো প্রিয় জীবনে চেয়েও প্রেম আসি, তুমি আমার ভালোবাসা
আপনি ইমন আহমেদ? জি। ম্যাডাম আপনার কথা আগে বলেছিল। আসেন স্যার। আরে না না, আমিই নিচ্ছি। থ্যাংক আসেন। ইউ। সেই আগের রেনু যেন একটুও বদলায়নি। প্রায় 16 বছর পর আমি যেন সে আগের রেনুকেই দেখছি। জার্নিটা খুব ক্লান্তিময় ছিল মিস্টার ইমন আহমেদ। কথা সাহিত্যিক, চলচ্চিত্রকার, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব। আর সুন্দর, স্নিগ্ধ, মায়াময়, অপরূপা। একদম ভিজে গেছো, এসো। নাও, মাথাটা মুছে নাও। বাসাটা পুরো ফাঁকা মনে হচ্ছে। কাকা কোথায়? কফি তো খাবে না? কফি হলে তো খুব ভালো হয়। বসো। থ্যাংক ইউ। জানো, বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। বৃষ্টি এলে আমি কয়েক কাপ কফি খেয়ে ফেলি, তোমাকে সঙ্গে নিয়ে। কিন্তু বাস্তবে নয়, কল্পনায়। তুমি বসো, আমি কফি নিয়ে আসছি। বুঝলে ইমন, আমি তো আজকাল আর তেমন বাড়ির বাইরে টেনে যাই না। হ্যাঁ, তো রেনু, তুমি, আমি মিলে একটা ফ্যামিলি। আর আর তুমি তো জানোই যে আমার একটু লেখালেখি করার অভ্যাস আছে। হৃদয়ের রক্তক্ষরণ থেকে আমি লিখি। জি কাকা। তোমার কাকিমার গল্প নিয়ে আমার প্রায় 100টা উপন্যাস আছে, আর কয়েকশো কবিতা আছে। কিন্তু এগুলো কখনো আমি ছাপিনি, বই আকারে প্রকাশ করিনি। তার কারণ হচ্ছে যে তোমার কাকিমা রেনু যখন খুব ছোট আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। তো যে মানুষটাকে নিয়ে এরকম এত এত লেখা, সে নিজেই যদি না জানলো, না দেখলো, তাহলে সেই লেখা প্রকাশ করে তো কোনো লাভ নেই। হ্যাঁ জি। খেলো। ও কাকা, মানে আপনি যদি কিছু মনে না করেন, আপনার কিছু উপন্যাসকে আমাকে দেওয়া যাবে? মানে পড়তাম আর কি। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও। আমি আমার লেখা, আমার পছন্দের একটা উপন্যাস তোমাকে আমি পড়তে দিচ্ছি। হ্যাঁ, তুমি পড়ে জি আমাকে কিন্তু বলবে যে কেমন হলো। হ্যাঁ, অবশ্যই অবশ্যই। এক মিনিট। এলো। থ্যাংক ইউ কাকা, এটা পরে অবশ্যই আপনাকে জানাবো। ঠিক আছে। হ্যাঁ কাকা, গেছে। এই চলো দেখি ওই রেনু কি রান্না করলো, কোনো খাবার টাবার বানানো কিনা। হ্যাঁ, খেলা শেষ। খেলবেন না? না, চলো ঠিক আছে। চলো চলো, আসেন। এসো।
নাও হুম। কফিটা। হ্যাঁ। বাবার ছবি দেখছিলে? না, ভাবছিলাম সেই ফেলে আসা দিনগুলোর কথা। বাই দ্য ওয়ে, কফিটা বেশ হয়েছে। থ্যাংক ইউ। বসো। তা স্মোকিং কি এখনো করো, নাকি আমাকে শিখিয়ে দিয়ে নিজেই ছেড়ে দিয়েছো? শুধু সিগারেটই আছো নাকি অন্য কিছুও ধরেছো? ওই যে কাকার রাখা মদের গ্লাস চুরি করে খাওয়া, মনে আছে তোমার? অনেক স্মৃতি আমাদের, তাই না? কোথায় উঠেছো? না, আমি তো সরাসরি এখানেই চলে এসেছি। অপেক্ষা করতে আর মন চাইলো না। ভাবলাম আগে তোমার দর্শন, তারপরে হোটেল। মিস্টার ইমন আহমেদ, এটা ঢাকা শহর নয়, মফস্বল শহর। এত রাতে কোনো হোটেল খোলা পাবে না। তার থেকে বরং তুমি এখানেই থেকে যাও। তুমি কি এখানে একা থাকো? আর কে থাকবে বলো? না মানে ঠিক কাউকে তো দেখছি না। তোমার সাথে কত বছর পর দেখা, প্রায় 16 বছর হবে, তাই না? হ্যাঁ, বিয়ে করনি কেন? আসলে লেখালেখির ব্যস্ততায় কাউকে ভালোবাসতেই পারিনি। তুমি মিথ্যে বলছো। তুমি আমার কাছ থেকে কিছু লুকোচ্ছ। সত্যি বলছি রেনু, আমি ঢাকা যাওয়ার পর থেকে জীবনে অনেক স্ট্রাগল করেছি। আসার সময় পাইনি আমি নিজের জন্য ভাবার। লেখকরা হয়তো এরকমই, তারা নিজের জন্য ভাবে না, শুধু মানুষের জন্য ভাবে। এই দেখো, কথা বলতে বলতে না তোমাকে জিজ্ঞেস করাই হয়নি। অনেক দূর জার্নি করে এসেছো, কি খাবে বলো? কিছু খাবো না, শুধু একটু খুব ঠান্ডা একটু পানি খাওয়াতে পারবে? হ্যাঁ বসো, আমি আনছি। মিস্টার ইমন আহমেদ, ফ্রিজে কিন্তু হুইস্কিও আছে। শুধু বললেই হবে? খাওয়াবে না? যাও ফ্রেশ হয়ে এসো। ও হ্যাঁ, আসছি। তো না, আর ইউ সিরিয়াস? আজকের রাতটা আমি এখানেই থাকছি। সুযোগটা হাতছাড়া করো না। চিয়ার্স। চিয়ার্স। কি হলো? সেই পুরনো লোডশেডিং। ও, মোমবাতি তো দেখছি সবসময় রেডিই থাকে। কি দেখছো? তুমি আগে থেকেই সুন্দর আর পরিপাটি ছিলে, কিন্তু আজকে তোমাকে আরো বেশি সুন্দর লাগছে। এখনো আগের মতো লোডশেডিং হয়, কিন্তু আমাদের আইপিএস নেওয়া হয়নি। আমি লোডশেডিং অনেক পছন্দ করি। তুমি কিন্তু আমাকে সেই নস্টালজিতেই নিয়ে যাচ্ছ।
আমি তো নস্টালজিতেই বেঁচে আছি, কিন্তু পার্থক্য কি জানো? আগের দিনের লোডশেডিং আর এখনকার লোডশেডিংয়ে নেই কোনো লুডো খেলা, নেই কোনো তাস খেলা। Cheers. অনেক রাত হয়ে গেছে। আচ্ছা রেনু, যদি আমরা সত্যি সত্যি সংসার করতাম, কিন্তু আমি তো সংসার করছি। মানে তোমার কথা রেখেছি, তুমি হয়তো ভুলে গেছো, আমি ভুলিনি। কোন কথা? ইমন আহমেদ, এই ভর দুপুরে আমাকে কেন ডেকেছো? আজ আমি ভীষণ রোমান্টিক মোডে আছি, সব লিখে ফেলবো আজ। তাই নাকি? বুঝেছি, তাহলে তোমার রোমান্টিক মুড মানে কাগজ আর কলম, বাস্তবে কিন্তু নেই একদম। আচ্ছা বাদ দাও, দেখো। সিগারেট? হ্যাঁ, কোত্থেকে? বাবার পকেট থেকে চুরি করে নিয়ে এসেছি। দাও, টাকার সিগারেট? কবিতা শুনবে? হ্যাঁ, শোনাও। আকাশে এত তারা, তবু আমি দিশেহারা, তুমি নেই বলে, তুমি ভেবে আমি চোখ রেখেছি কত সুখ তারার কোলে। বাহ, দারুণ লিখেছো কিন্তু। কখন লিখলে? এই তো মাত্রই লিখলাম। দারুণ হয়েছে। আচ্ছা রেনু, আমার যদি বিয়ের সময় হয় তখন কি তুমি আমাকে বিয়ে করবে? চিন্তার বিষয়। আমি অপেক্ষা করব, কিন্তু তুমি কি অপেক্ষা করতে পারবে? পারবে না, কারণ আমি তো শুধু তোমার গল্পের নায়িকা। তুমি আমাকে সেই সময় ভালোবাসতে কিনা আমি জানি না, নাকি তুমি আমাকে ব্যবহার করতে তোমার গল্পের নায়িকা হিসেবে, কোনো চরিত্র হিসেবে, কোনো উপাদান হিসেবে। বলো, কিন্তু তখন থেকেই আমি তোমাকে নিয়ে ঘর বাঁধার স্বপ্ন দেখছি, কিন্তু সময় বা সাহস কোনোটাই আমার ছিল না। তোমার অনেক যশ, খ্যাতি, লোক জানাজানি হলে তোমার অসম্মান হবে, আর আমায় কে চেনে বলো? সব কিছু নিজের মধ্যে চেপে রেখেছি। সত্যি সত্যি যদি এরকম হতো তাহলে কি আমি এখানে আসতাম? আমি তো একটা সংসার চেয়েছিলাম, একটা স্বপ্ন দেখেছিলাম, যা এত বছর বলতে পারো যত্ন করে লুকিয়ে রেখেছিলাম। শুধুমাত্র তোমার অসম্মানের ভয়ে কখনো বিরক্ত করিনি, কারণ তোমার বিখ্যাত উপন্যাস বুদ্ধিমানের নায়িকার মতো, যে সারা জীবন নিজেকে লুকিয়ে রাখে। তুমি আমার উপন্যাস পড়েছো রেনু? তোমার সবগুলো উপন্যাস আমার মুখস্থ, আর বুদ্ধিমানী 16 বছর আগে থেকে আমার বাবার মুখে শুনে শুনে আমার মুখস্থ হয়ে গেছে। যাই হোক, তোমার এই হঠাৎ আসার প্ল্যান, তোমাকে প্রশংসা না করে পারছি না।
ইতিমধ্যে হয়তো বা তোমাকে ঢাকায় সবাই খোঁজাখুঁজি করা শুরু করে দিয়েছে। আজ আমি এখানে একজন সাধারণ মানুষ হিসেবে এসেছি রেনু। আমি চাইনি কেউ জানুক আমি কোথায় যাচ্ছি। সেই ঠিক আগের ইমন হয়ে তোমার কাছে এসেছি, তোমার জন্য, শুধুই তোমার জন্য। কিন্তু তুমিও তো পারতে একবার আমার কাছে আসতে। পারতাম, কিন্তু জানো, আমার অভিমান আমার ভালোবাসার থেকেও তীব্র। আমি জানতাম তুমি ঠিক একদিন আমার কাছে আসবে, আমার জন্য না হলেও আমার বাবার কাছে, আমার বাবার গল্পের জন্য। কে এসেছে তোরাতে? অসম্মানের ভয় পাচ্ছ? একজন বিখ্যাত লেখক সাধারণ কোনো মেয়ের বাসায় এসেছে। তুমি না বললে তুমি খুব সাধারণ হয়ে এই বাড়িতে এসেছো, কিন্তু দেখলে পারলে না তুমি। দেখি কে। শান্তা, আয় উপরে আয়। রাতেই চলে এলি? আই এম আনপ্রেডিক্টেবল। কই সেই বিখ্যাত ব্যক্তিটা কই, একটু দেখি। ইমন, তুমি আসবে বলে আগেই শান্তাকে জানিয়ে রেখেছিলাম। খুব ভালো কাজ করেছো, কি অবস্থা? অনেক দিন পর দেখা। সব ঠিকঠাক? একদম। তোমার চলছে কেমন? ভালো, বসো। ওকে। খুবই ভালো লাগছে, এত বছর পর তিনজন আবার একসাথে। হ্যাঁ, একদম তাই। রেনু, ঝটপট ওকে হ্যাঁ। একটা প্যাক বানিয়ে দাও। ওয়েট, আমি গ্লাস নিয়ে আসছি। আগের মতোই আছে দেখছি। কিন্তু ও এখন অনেক বড় উকিল, তাই? কোনো কেসেই হারেনি। বাহ, কি কথা হচ্ছে? তোমাকে নিয়েই কথা হচ্ছিল। আমাকে নিয়ে কথা হচ্ছে? এনিওয়েজ, এতদিন পর যেহেতু আমি এসেছি, আমি পেকটা বানাই। তার আগে এটা আমাকে শেষ করতে হবে, প্লিজ। আচ্ছা, দুটো কি একসঙ্গে মিলিয়ে খাচ্ছিস তোরা? এটা পানি, মদের ও, হ্যাঁ। বোতলে পানি। আচ্ছা, আমি একটু ফ্রেশ হয়ে আসছি। হ্যাঁ, শিওর। শিওর। আচ্ছা, চিপস টিপস কিছু নাই? নিয়ে আয়, খালি বসে আছি। আছে তো, বস, নিয়ে আসছি। ওকে। সরি। সো কেমন চলছে সব কিছু? সব কিছু ঠিকঠাক, একদম ফার্স্ট ক্লাস। একটা কথা বলো তো, তোমার নাকি হাই ব্লাড প্রেশার, সো ডাবল ড্রিঙ্ক অর সিঙ্গেল? আমার খোঁজ খবর তো ভালোই রাখো দেখছি, কোনো সমস্যা নেই। ডাবল প্যাক। নাইস। দেন ইউ নিড ওয়াটার? আই নিড ওয়াটার। ওকে। ওকে, তাহলে চিয়ার্স। 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 ইয়া, কেমন চলছে? অল গুড। থাকছো কয়দিন? আসলে ঠিক বলতে পারছি না কতদিনের জন্য আমি এসেছি। তুই কিন্তু আজকে আমাদের সঙ্গে ডিনার করে যাবি। ওই ঝামেলাতে আজকে যাব না, কালকে আমি জয়েন করব, দেন ডিনার করব। বিকজ একটু আর্লি কালকে চেম্বারে যেতে হবে, একটা কেস অনেকদিন ধরে ঝুলে আছে, ওটা দেখতে হবে। এনিওয়েজ, ইউ গাইজ কন্টিনিউ। হ্যাঁ, ওকে, নে তোর ফেভারিট ব্র্যান্ড। টেক কেয়ার। মোস্ট ওয়েলকাম। সি ইউ। সাবধানে যাস। টেক কেয়ার। ইউ টু।
আজকে বাবা বেঁচে থাকলে ওকে না খেয়ে যেতেই দিত না। মানে কি, কাকা বেঁচে নেই মানে? একটাবারের জন্য তো আমাকে বলতে পারতে যে কাকা মারা গেছে। কি লাভ হতো বলো? বেশি দিন হয়নি, ঠিক যেদিন তোমার পুরস্কার পাওয়ার কথা ছিল তার আগের দিন রাতে বাবা ঢাকায় গেল। জিজ্ঞাসা করেছিলাম কোথায় যাচ্ছ, কিচ্ছু বলেনি, শুধু বলেছিল যাচ্ছি না, সঙ্গে একজনকে সাথে নিয়ে আসবো বলে যাচ্ছি। দিনটা কবে ছিল? 19শে অক্টোবর। 19শে অক্টোবর? বাবা বাড়ি ফিরে এসে রুমে ঢুকে সমস্ত কাগজে আগুন জ্বালিয়ে দিতে চেয়েছিল। আমি বাবাকে নিষেধ করলাম, বাবা এগুলো মায়ের স্মৃতি, তুমি এভাবে নষ্ট করো না। বলল আমি মৃত, বলেই আমাকে বলল তুই এখান থেকে চলে যা। তারপর পরই বাবার হার্ট অ্যাটাক করলো। আমি বাবাকে বাঁচাতে পারিনি মন। আমাকে 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 কিচ্ছু বলে যায়নি। মারা যাবার আগে তোমার নামটা একবার নিয়েছিল, আর কিচ্ছু বলেনি। রেনু, কেঁদো না। আমার জীবনে আজকে একটা বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, অনেক বড় দুর্ঘটনা। ইমন, তুমি বেশি ক্লান্ত, চলো রেস্ট নেবে। চলো এসো। সরি ইমন, আজকে একটু বেশি খেয়ে ফেলেছি তো, এজন্য নিজেকে ব্যালেন্স করতে পারিনি। ইটস ওকে। অনেক ব্যথা লেগেছে? পায়ে বোধহয় একটু ব্যথা পেয়েছি। বসো। পায়ে ব্যথা পেয়েছো? দেখা দরকার নেই, থাক, ছাড়ো না। হাজার
যত কঠিন নিয়তি প্রেমের কাছে পরাজয় একাল ওকাল তুমি আমার হাতে হাত এমন লাগছে কেন? ওষুধগুলো কি গত রাতে খাওয়া হয়নি? এত ব্যথা করছে কেন আজকে? 19 অক্টোবর, কাকার অভিমান আমার উপরে। সেই অভিমানই হয়তো কাকা হার্ট অ্যাটাক করেছে। মিস্টার ইমন আহমেদ কি অফিসে আছেন? আমি ওনার সাথে দেখা করতে চাই। আগে থেকে কি অ্যাপয়েন্টমেন্ট ছিল স্যার? না, ওনাকে শুধু বলেন যে সৈয়দ সেলিম মজুমদার দেখা করতে আসছেন। আমি ওনার বিশেষ পরিচিত। ঠিক আছে স্যার। এক্সকিউজ মি। হ্যালো স্যার, সৈয়দ সেলিম মজুমদার স্যার এসেছেন। সেলিম মজুমদার? সেলিম মজুমদার আবার কে? স্যার আপনার বিশেষ পরিচিত। কি ব্যাপার, হঠাৎ এত বছর পর সৈয়দ কাকা? হ্যালো। না না না, ঘর ভর্তি সাংবাদিক, এই সময় যদি আমি দেখা করি, আবার এদের সামনে যদি বলে দেবে না তো যে বুদ্ধিমানী উপন্যাসটা আমার নয়, কাকার লেখা? না। হ্যালো স্যার, ওনাকে কি ভিতরে পাঠাবো স্যার? হ্যাঁ, না, ওনাকে ভিতরে পাঠানোর দরকার নেই। এক কাজ করো, ওনাকে আমার রুমে নিয়ে যাও, আর আমি না আসা পর্যন্ত ওখানে যেন কেউ ঢুকতে না পারে। ঠিক আছে, রাখছি। ঠিক আছে স্যার। আপনি আমার সাথে চলুন স্যার। আচ্ছা, থ্যাংক ইউ। এদিকে। নেক্সট পরিকল্পনা আসলে আসলে মাত্রই তো লিখলাম, তাই না? খুব সম্ভবত আমার লেখা উপন্যাস বুদ্ধিমানী থেকে অনুপ্রাণিত হয়েই বইটা লিখেছে ছেলেটা। আবার নামও সেই নামই রেখেছে। ইমনের বিখ্যাত বইগুলো কোনোটা তেমন পড়া হয়নি। দেখি তো কি লিখেছে ছেলেটা। এ তো দেখছি হুবহু আমার লেখাটাই, কিছুই যে বদলায়নি, শুধু নিজের নাম চেপে দিয়েছে। এটা কি করলো ইমন? আমি তো ছাপতে পারলাম না, ইমন ছাপলো। আশ্চর্য, কোথাও আমার প্রতি কৃতজ্ঞতা পর্যন্ত দেয়নি। যে রেনুর মাকে নিয়ে এই উপন্যাস, ওর নামটা পর্যন্ত উল্লেখ করেনি।
তোমার উন্নতি দেখে আমার গর্ব ঠিক আছে হচ্ছে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমার লেখা বুদ্ধিমানী বইটা দেখলাম। থ্যাংক ইউ স্যার। প্রত্যেক বুদ্ধিমান মানুষ ভালো কিছু সৃষ্টি করে স্যারের কথা পূর্ণতার আনন্দ ও তৃপ্তি পায়, আসলে তার আমি অনেক বড় ফ্যান। আর বোকা মানুষেরা অন্যের সত্যকে গোপনে নিজের বলে ধারণ করে, মিথ্যে সাফল্যের চূড়ায় উঠে নিজের অতৃপ্ত মনকে সব পেয়েছি বলে সান্ত্বনা দেয়। অনেকদিন ক্যারাম খেলা হয় না। কোনোদিন যদি তোমার নিজেকে নিয়ে অস্বস্তি অনুভূত হয়, সেদিন একদিনের জন্য হলেও ক্যারাম খেলতে গ্রামে চলে এসো। তোমাকে আমার লেখা শেষ গল্পটা এখনো শোনানো হয়নি। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমার রুমে যে ভদ্রলোক এসেছিলেন উনি তো আমার রুমে নেই, কোথায়? স্যার ওনার তাড়া ছিল, উনি বললেন চলে যাবেন, তাই চলে গেলেন। চলে গেছে? হ্যাঁ স্যার। কি সুন্দর তুমি, নিখুঁত, নিষ্পাপ। এই দিনটার জন্যই হয়তো এতদিন অপেক্ষা করেছি আমি। আজ খুব লিখতে ইচ্ছা করছে, কিন্তু একটা লাইনও লেখার হাত চলছে না যে। তুমি আছো, আছে মুহূর্ত, আছে কাগজ কলম, শুধু লেখার ক্ষমতা নেই আজ। ঘটনা ঘটিয়েও আজ আমি সম্পূর্ণ ব্যর্থ। রেনু, রেনু, আমাকে ক্ষমা করে দিও রেনু। মিস্টার ইমন আহমেদ, আর কত ঘুমাবেন? কি শান্তির ঘুমটাই না দিচ্ছে। ইমন,
হাজার যত কঠিন নিয়তি প্রেমের কাছে পরাজয় একাল কাল তুমি আমার হাতে কোনো প্রকার ভূমিকা না করে সরাসরি মূল কথায় আসি। প্রখ্যাত সাহিত্যিক ইমন আহমেদের মৃত্যুটা রহস্যজনক। মৃত্যুর কারণ না জানা পর্যন্ত আপনারা কোথাও কোনো কিছুতে হাত দেবেন না। থানায় একটা অপমৃত্যু মামলা হবে, আমরা অপেক্ষা করব পোস্টমর্টেম রিপোর্টের জন্য। বাকিটা আমাদের বড় অফিসার আসলে আপনাদের দুজনকে থানায় যেতে হতেও পারে। আপাতত আপনারা বাড়ির বাইরে কোথাও যাবেন না। আপনারা তো বাসায় মাত্র দুজন ছিলেন, সেই রাতেই তাকে মৃত অবস্থায় পাওয়া গেল, কিন্তু কিভাবে কি করে সে মারা গেল আপনি কিছুই জানেন না। ব্যাপারটি হাস্যকর, তাই না? এক্সকিউজ মি অফিসার, আপনি কি ওকে জেরা করছেন? আই মিন এই সিচুয়েশনে জেরাটা না করলেও তো হয়, আপনি তো পরেও করতে পারেন, রাইট? আর রেনু তো আপনাকে বলেছে যে ও ঘুমাচ্ছিল, ও যখন ঘুম থেকে উঠে ইমনকে ডাকতে যায় তখন ও গিয়ে দেখে যে ইমন মৃত। আমি কিন্তু পুরো বাসাটি চেক করেছি এবং বিছানাটি চেক করে মনে হয়েছে রাতে তো মনে হচ্ছে এক বিছানায় আপনারা দুজন ঘুমোচ্ছিলেন, তাই না? ম্যাডাম টাকা এদিকে। ম্যাডাম আপনি কি আমাদের একটু বলবেন বিখ্যাত কথা সাহিত্যিক ইমন সাহেবের সাথে আপনার কি সম্পর্ক ছিল? ম্যাডাম আপনাদের এই রিলেশনে কতদিন যাবত? প্লিজ ম্যাডাম আমাদের প্রশ্নের উত্তর দিন। আমাদের কি সম্পর্ক ছিল? ম্যাডাম আপনাদের গত রাতে উনি আপনার বাসায় কেন এসেছিল? প্লিজ ম্যাডাম বলুন। ম্যাডাম আসলে গত রাতের ঘটনাটা কি হয়েছে? করে থাকবে না ম্যাডাম। প্লিজ ম্যাডাম প্লিজ আপনি একটু বলুন আমাদের। ম্যাডাম ইমন সাহেবের সাথে কেন কোনো গভীর সম্পর্ক ছিল? ম্যাডাম আমরা গত রাতে কি ঘটেছিল ম্যাডাম? কথা বলছেন না কেন ম্যাডাম? প্লিজ লোকের সাথে কি সম্পর্ক ছিল? ইমন সাহেবের কি হয়? ম্যাডাম বলুন। আমাদের সম্পর্ক মিলে যাবেন না আমি আগেও বলেছি এখনো বলছি যে রেনু পুরোপুরি ট্রমাটাইজড। সো আপনাদের প্রশ্নের উত্তর সে এখন দেবে না, দেবে যখন সময় আসবে। আপাতত আপনারা এতটুকু জেনে রাখুন যে ইমন এবং রেনু হাজব্যান্ড ওয়াইফ, অর্থাৎ তারা ম্যারিড। সো প্লিজ আমার ক্লায়েন্টকে নিয়ে এমন কোনো কথা বলবেন না যা তাকে বিব্রত করে, এবং সেই সাথে উল্টাপাল্টা কোনো নিউজ করবেন না। ধন্যবাদ। সেন্ট্রি, অ্যাম্বুলেন্স কল করো এবং লাশটি পোস্টমর্টেমের ব্যবস্থা করো। পোস্টমর্টেম রিপোর্ট না পাওয়া পর্যন্ত এ বাড়ির সবাই গোয়েন্দা নজরদারিতে থাকবে। ম্যাডাম আসি। ম্যাডাম ওনারা কবে বিয়ে করেছিল? ওনাদের বিয়ের ডেটটা একটু জানতে চাই আমরা। প্লিজ ম্যাডাম প্লিজ বলুন ঠিক বলুন। অ্যানসারই দিন। ব্যাপারটা বিয়ে হয়নি তো কি অ্যান্সার? চলো। তুই কেন বলতে গেলি আমি এমন হাজব্যান্ড ওয়াইফ? এই কেসটা এখন আমি হ্যান্ডেল করব, আমার উপর ছেড়ে দে। ইমন বিয়ে করলো কবে? জীবনের প্রতিটা সময় তোমাকে নিয়ে ভাবনা ছিল, জীবনের শেষ পরিহাস সব কিছুতে এলোমেলো। কি করে আমি বোঝাবো প্রিয় জীবনের চেয়েও প্রেম অসীম, তুমি আমার ভালোবাসার আইসক্রিম।
I am in another trouble. Trouble? What's wrong? I am expecting. What? Are you sure? সেই রাতের পর 2 মাস কেটে গেছে। মনে করেছিলাম ইরেগুলার পিরিয়ড। মামলার ঝামেলায় টেস্ট করার সুযোগ হয়নি। গতকাল টেস্ট করিয়েছি, রিপোর্ট আমার হাতে। আই এম প্রেগনেন্ট। শান্তা, এখন যে কি হবে? কি আবার হবে? ইমনের স্ত্রীর যোগ্য মর্যাদা পাওয়ার ভালো সুযোগ হবে। কেসটা জেতা আমার জন্য আরো ইজি হবে। টেক কেয়ার। কাল দেখা। চিপস টিপস কিছু নাই? নিয়ে আয়, খালি বসে আছি। আছে তো, বস, নিয়ে আসছি। ওকে। কি রে নিপা, আমি পুরো বাসা তোকে খুঁজলাম আর তুই এখানে বসে আছিস। কি হয়েছে তোর? জানো আপু, লোডশেডিংয়ের সময় আমি ছাদে যাচ্ছিলাম, তো সিঁড়িতে ইমন ভাইয়ের সাথে দেখা। তাতে কি হয়েছে? হঠাৎ উনি হুম হুম ভাইয়া, তুমি এখানে দাঁড়িয়ে আছো কেন? ছাদে যাবে না? হ্যাঁ, দেখ অন্ধকারের মধ্যে কি সুন্দর চাঁদের আলো। এই আলোটার দিকে একটু মুখ দে তো। বাহ, তোকে যে কি সুন্দর দেখাচ্ছে আলোতে। আমি জানি এখন তুমি আমাকে নিয়ে কবিতা লিখবে। চলো ছাদে চলো। দাঁড়া, তুই সব কিছু বুঝে যাস আমি কবিতা লিখবো? কে বললো কবিতা লিখবো? তুমি সবাইকে নিয়ে এমন কিছু না কিছু করো, তারপর সেটা নিয়ে কবিতা লেখো। আর কাগজ কলম সেটা সব সময় তোমার সাথে থাকে। পাকা হয়ে গেছিস না? হ্যাঁ, সব কিছু বুঝে যাস। কিরে, তুই তো দেখছি অনেক বড় হয়ে গেছিস। আমি তো ভেবেছিলাম সে আগে ছোট্টটিই রয়ে গেছিস। বাহ। আমি কি সারা জীবন ছোট থাকবো? বড় হব না? হ্যাঁ, বড়। মেয়েদের বেড়ে ওঠা শরীর শিল্পীর শৈল্পিক জাদুর রঙে আঁকা এক রূপকথার উপন্যাস। সব কিছু কিন্তু ব্যর্থ হয়ে যাবে যদি উপন্যাসের প্রতিটা পৃষ্ঠা ময়লার মলাটে চাপা পড়ে যায়। যেমনটা তুই লুকিয়ে রেখেছিস ময়লার মলাটে না বেঁধে এক রংধনু উপন্যাস। আগা মাথা কিচ্ছু বুঝি না তোমার কথার। সরো, ছাদে যাবো। দাঁড়া, নিভে গেল না? আমি তোকে সবকিছু বুঝিয়ে বলছি। মেয়েদের শরীর, ভাইয়া আমি শোন ছাদে যাবো। শুনে যা, মেয়েদের শরীরটা হচ্ছে একটা শিল্প, অদ্ভুত রঙে আঁকা এক রূপকথার উপন্যাস। ময়লার মলাটে উপন্যাসের প্রতিটা পৃষ্ঠা চাপা পড়ে যায়, তেমনি মেয়েদের শরীরেরও ওই রূপকথার উপন্যাস অনেকেই আবরণ দিয়ে ঢেকে রাখে। কিন্তু তুই কিন্তু সেটা করিসনি। তুই মলাটে না বেঁধে রংধনুর প্রচ্ছদ এঁকে রেখেছিস তোর গায়ে। কি সব যে বলো তুমি? সরো। শোন, এই যে ইনার পরিসনি ভিতরে, এটাই কিন্তু তোর সৌন্দর্য। তুমি সরো, আমি ছাদে যাব। তারা 10টা মিনিট সময় দে আমাকে।
জাস্ট 10টা মিনিট প্লিজ। এই যে দেখ, এই যে বাইরে থেকে যে আলোটা আসছে না, এই আলোটা, এর আলোটা তোর বাড়ন্ত শরীরকে কি সুন্দর দেখাচ্ছে। একটা কুমারী মেয়ের শরীর যখন বাড়তে থাকে তখনই তার আসল সৌন্দর্য ফুটে ওঠে। আমার লেখাটা শেষ হলে পড়িস, ভাল লাগবে। সরো। একটা আলো, একটা আলো, একটা আলো যখন এসে পড়ে, এটা 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 লিখে ফেলতে হবে। হ্যাঁ, আলোটা একটা সৌন্দর্য, একটা রূপকথা। হ্যাঁ, উপন্যাসটা, হ্যাঁ এটা লিখতে হবে। হ্যাঁ, আচ্ছা নিপা শোন, তুই তো জানিস যে ইমন কেমন পাগলাটে স্বভাবের, তাই না? তুই এসব কথা মাথায় রাখিস না তো। আর প্লিজ রেনুকে এসব কথা বলিস না, বুঝিস তো? ইমন কাল ভোরে ঢাকায় চলে যাবে, ব্যাক করবে কি করবে না কেউ জানে না কিন্তু, তাই না? লক্ষ্মী বোন আমার, তুই এগুলো মাথায় রাখিস না। ইমন ভাইয়ের পাগলামি অতিরিক্ত বেড়েছে, আমি ওনাকে কোনোদিনও মাফ করতে পারবো না। আমার না মরে যেতে ইচ্ছে করছে আপু। কি আজে বাজে কথা বলছিস? দেবারটা মার, বলেছি না এগুলো মাথা থেকে ঝেড়ে ফেল। নিপা, 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 হ্যালো রেনু, আমি তোর বাসায় আসছি। খুব ভালো হয়। আমার মনটা না ভীষণ খারাপ, তুই আজকে আমার সঙ্গে থেকে যাস। আচ্ছা তুই টেনশন করিস না, আমি আসছি। ঠিক আছে। কি রে, এত রাতে এখানে কি করিস? আপু, তুমি কোথায় যাচ্ছ? আমি একটু রেনুদের বাসায় যাচ্ছিলাম। আচ্ছা ভালোই হলো তুই এখানে, আমাকে একটু এগিয়ে দে না, অনেক রাত হয়েছে। আচ্ছা ঠিক আছে, কিন্তু এত রাত্রে রেনু আপুদের বাসায়? ইম্পর্টেন্ট কোনো কাজ? হ্যাঁ, ওই ইমনের কেসটা, ওটা এত জটিল হয়ে যাচ্ছে। এই মানুষটাকে তো আমি একদমই পছন্দ করি না, কিন্তু রেনু তো আমার ছোটবেলার বান্ধবী, ওর জন্য আমার যতটুকু করা পসিবল আমার পুরোটা দিয়ে ওকে হেল্প করব। আর তোরা তো সবাই জানিস দিনকে দিন কেসটা যে কোন দিকে যাচ্ছে। আই ডোন্ট নো। ইমন ভাই অনেক ভালো মানুষ। তুই থাম তো। আপু তুমি বোঝার চেষ্টা করো।
ইমন ভাইয়া যেদিনকে ঢাকা চলে যায় সেদিনকেই তো নিপাপুর অ্যাক্সিডেন্টটা ঘটেছিল। আপু, আরে তুই কি জানিস ইমন নিপার হত্যাকারী? আপু আপু তুমি কেন বিশ্বাস করতে চাইছো না? নিপা আপু আত্মহত্যা করেনি, এটা তোমার ইলিউশন। মানে কি? আপু তুমি কিছু মনে করো না, তুমি তো অনেক বড় আইনজীবী, তাই তুমি যাকেই দেখো তার মধ্যেই কিছু না কিছু খারাপই খুঁজে পাও। কিন্তু আপু আসল সত্যটা কি তুমি জানো? আসল সত্যটা হলো নিপা আপু আত্মহত্যা করেনি। হোয়াট? হ্যাঁ, এতদিন আমি কাউকে কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি। আসল সত্যটা হলো আপু তোমার কি মন খারাপ? চলো না খেলি আমরা। আমি খেলবো না, তুমি খেলো। চলো খেলি, এসো। ইয়েস। আপু আমি তখন অনেক ছোট ছিলাম, তাই অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। ভয়ে কাউকে কিচ্ছু বলিনি, শুধু মাকেই বলেছিলাম। আর মা বলেছিল কাউকে যেন কিচ্ছু না বলি। কিন্তু ইমন ভাই যখন এতদিন পরে এখানে এসে মারা গেল, তাই তোমাকে না জানিয়ে থাকতে পারলাম না। আই এম সরি আপু, আই এম সরি। তোর কি কোনো ধারণা আছে মানে যে তোরে না বলার জন্য কত কিছু ওলট পালট হয়ে গেছে? রেনু, রেনু খোল। রেনু কোথায়? উপরে। রেনু, শান্তা, শান্তা কাঁদছিস কেন? কি হয়েছে আমাকে বল। কিছু হয়নি। আই প্রমিস, আমি যদি তোর কেসটা হেরে যাই, আমি আমার লাইফের অ্যাডভোকেসি ছেড়ে দেব। দুনিয়ার যত পেপার লাগে, যত কাগজ লাগে, আমি সব কিছু তোর জন্য কালেক্ট করব। আমি যেভাবে পারি, যেখান থেকে পারি। তোর সম্মান আমি ব্যাক করব। আই প্রমিস। আচ্ছা, একটা কথা ছিল, ইমন আহমেদ কি বিবাহিত ছিলেন? আপনি বললে তো হবে না, আদালত প্রমাণ চায়। আপনি সেটা প্রমাণ করতে পারবেন? প্রমাণ করবে কাগজ, আর আপনার মুখের কথায় আদালতের কোনো সিদ্ধান্তের হেরফের হবে না। এক মিনিট। হুম? ইমনের সঙ্গে আমার বন্ধুত্ব প্রায় 1 যুগ। বেশ ভালো। ওর সব কিছুই আমি জানি। ও হার্টের পেশেন্ট ছিল, এটা সত্যি, কিন্তু ম্যারিড ছিল, এটা সত্য না। ইমন আমার ছোটবেলার বন্ধু, আমরা ছোটবেলা থেকে একসাথেই বড় হয়েছি। সো আপনার থেকে একটু বেশি হলেও আমি ইমন সম্পর্কে জানি। মিস্টার তাসনিম, এনিওয়েজ কোর্টে দেখা যাবে। আলটিমেটলি সব কিছু প্রমাণ করবে কাগজ। ডোন্ট ওয়ারি। হ্যালো। হ্যালো মিসেস ইমান আহমেদ, আজ শরীর কেমন আছে আপনার? হ্যাঁ আমি ভালো আছি। আর বেবি? হ্যালো মিসেস আহমেদ। কিন্তু ও মাঝে মাঝে জোরে লাথি মারে। এটাই তো স্বাভাবিক,
সুখ্যাত কথা সাহিত্যিক ইমন আহমেদের সন্তান একটু তো পেটের মধ্যে লেখালেখি করবেই। আর আমি তো আছি, আপনি একদম ভাববেন না এসব নিয়ে, কেমন? সব ঠিক আছে। কালকে আপনি হাসপাতালে ভর্তি হয়নি, আপনার সব কিছু নর্মাল, সো ঘাবড়ানোর কোনো কারণ নেই। আদালত আর হাসপাতাল যেতে যেতে রেনুর কেটে গেছে 9 মাস। কাগজের ওজনে চাপা পড়ে থাকে জানা অজানা অনেক অধ্যায়, হোক সেটা অপরাধ বা অনপরাধ। কখনো হয়তো বা কাগজের মুদ্রায় সত্য মিথ্যা অনায়াসেই লুকিয়ে রাখা যায়। কাগজের ছাপার অক্ষরে লেখা থাকে সব খতিয়ান, আমাদের জীবনের ওঠা পড়া, ভাঙা গড়া, ক্ষোভ, অভিমান। তেমনই এক গল্প লেখা থাকবে আমাদের কাগজে, লেখা থাকবে আমাদের গল্প, সেটা মিথ্যা হোক বা সত্য, কারণ সব কিছুর ঊর্ধ্বে জীবন গল্পের প্রমাণিত দলিলের নাম কাগজ। তুমি জানবে না কে কখন কি করেছে গোপন জীবনের অন্তরালে, কষ্টের বেড়া জালে। তুমি জানবে না ভালো থাকার অভিনয়ে মিথ্যে আলাপন, দিনের শেষে কত কিছু যাচ্ছে আড়ালে। জীবনের অন্তরালে কষ্টের বেড়া জালে। কাগজ 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 মানে সব কিছু আজ লিখিত। কাগজ 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 মানে ইতিহাস পৃষ্ঠায় প্রমাণিত। লম্বা লোকের মুখোশের দামে চাপা পড়ে যায় শত শত কাগজ। তুমি জানবে না কে কখন কি করেছে গোপন জীবনের অন্তরালে, কষ্টের বেড়া জালে। তুমি জানবে না ভালো থাকার অভিনয়ে মিথ্যে আলাপন, দিনের শেষে কত কিছু যাচ্ছে আড়ালে।